গত কয়েকদিন ধরে রাজধানীতে একটি নতুন বিড়ম্বনা বলি, ভোগান্তি বলি কিংবা সংকট বিক্ষোভ, সেটি হচ্ছে ব্যাটারি চালিত যেগুলো অটোরিকশা বলা হয়, তাদের রাজপথে আন্দোলন। তার আগে হাইকোর্টের একটি রিটের প্রেক্ষিতে তাদের বন্ধ করে দেওয়ার ঘোষণা। তো এর আগেও আমরা অনেকগুলো আন্দোলন দেখছি, পরে সুযোগ হলে সে আলোচনা করব। তো আসলে এটি মানে অন্য কোনো উপায় ছিল না এরকম বিক্ষোভ এড়ানোর জন্য? আপনার কি মনে হয় একজন রাজনীতিবিদ হিসেবে? দেখুন, এই সমস্যাটি না দীর্ঘদিন ধরে জিয়ে রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে ব্যাটারি চালিত রিক্সা যারা চালান তাদের কিন্তু সরকারের কাছে আবেদন ছিল তাদেরকে অনুমতি দেওয়ার ব্যাপারে, কিন্তু আগের সরকারও তেমন কোনো উদ্যোগ নেয়নি এবং এখন তো বিষয়টি একেবারেই আন্দোলনের দিকে গড়েছে। রিট হয়েছে, আজকে রিটের আদেশও দেওয়া হয়েছে। এই মানুষগুলোকে নিয়ে অনেকগুলো কমপ্লেইন দেখা গেছে সরকারের তরফ থেকে এসছে, মানে তারা যে যুক্তিগুলো দিচ্ছে রিক্সা বন্ধের। এক হচ্ছে প্রচুর অ্যাক্সিডেন্ট প্রোন হয়, তাদের লাইসেন্স নাই, তাদের কি বলে ড্রাইভিং স্কিলটা নাই, লাইসেন্স নাই। দুই হচ্ছে রাস্তায় যানজটের জন্য তারা দায়ী। কিন্তু পরিসংখ্যান কিন্তু উল্টো কথা বলছে। পরিসংখ্যান বলছে প্রাইভেট কার সবচেয়ে বেশি যানজটের জন্য যদি প্রথম দায়ী করতে হয় সেটা প্রাইভেট কারকে। ঢাকা শহরে এমন বহু পরিবার আছে যেখানে হাজব্যান্ড একটা গাড়ি, ওয়াইফ একটা গাড়ি, বাচ্চারা একটা গাড়ি ইউজ করে, কখনো ড্রাইভার একাই একটা গাড়ি। তাহলে আপনি চিন্তা করেন, চারজনের একটা পরিবারে যদি 3টা গাড়ি বা 4টা গাড়ি ইউজড হয় তাহলে রাস্তাটা কতটুকু একটি পরিবার অকুপাই করে রাখে, সেটা কিন্তু আমরা চিন্তা করি না। বাসের জন্য আলাদা লেন করবার কথা দীর্ঘদিন ধরে বলা হচ্ছে এবং গুলশান বনানীতে আপনি দেখবেন ঢাকার চাকা একটা আলাদা রকম বাস কিন্তু আছে। সেটা অন্য এলাকাগুলোতে যদি হওয়ার কথা ছিল হয়নি, আলাদা রুট করার কথা ছিল হয়নি, বরং আমরা কোটি কোটি হাজার হাজার কোটি টাকা ব্যয় করে, শত শত কোটি টাকা ব্যয় করে আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বানাই, আমরা ভুল ফ্লাইওভার বানাই। হানি ফ্লাইওভার নাকি এখন ভেঙে না ফেললে এই যানজট কখনোই মুক্ত হবে না, পুরো এলাকাটা যানজট একেবারে প্যাকড হয়ে থাকে। তো আমরা এই যে অপরিকল্পিত উন্নয়নের নামে পকেট ভরার জন্য দুর্নীতির যেই মহোৎসব আমরা গত কয়েক বছরে করেছি, তার মাসুল এখন কেন এই রিক্সা চালক যারা একেবারে দিন আনে দিন খায় অবস্থা তারা দেবে? এবং এই মানুষগুলোকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে এই যে লক্ষ মানুষ এই পেশার সঙ্গে যুক্ত তাদেরকে আপনি পথে বসিয়ে দেবেন। এবং একটি মানুষ পথে বসা তো ওই মানুষটি নয়, তার সঙ্গে তার পরিবার আছে। আমরা দেখছি দেশে অর্থনৈতিক অবস্থা সত্যিই খারাপ। ইনফ্লেশন, বিশেষ করে খাবারের মূল্যস্ফীতি সরকারি হিসাব মতে 13%। বলা হচ্ছে 30% মানুষ তার মানে পুষ্টিটা প্রয়োজন সেই পরিমাণ খাবার তারা পাচ্ছে না। টিসিবির লাইনটা আপনি লক্ষ্য করেন, এত দীর্ঘ লাইন দিন দিন বড় হচ্ছে। একসময় মানুষ মুখ ঢেকে দাঁড়াতো, এখন কিন্তু আর না, বিকজ তারা জানে যে তাদের আশেপাশে যারা পরিবার আছে তারা ওই লাইনেরই দাঁড়াতে হচ্ছে। সো এইরকম একটি অবস্থা আপনি এই দরিদ্র জনগোষ্ঠীকে যে পথে বসাবেন তারা কি করবে? সো এইগুলো আসলে চিন্তা ভাবনা না করে আপনি একটা আদেশ দিয়ে দিতেই পারেন, ক্ষমতা যেহেতু আছে, কিন্তু তাদের বিষয়টিও সরকার হিসেবে ভাবনাটা আপনাকেই ভাবতে হবে। এখন এখানে এবার সেকেন্ড এই হিসেবে এই প্রসঙ্গে যেটি আসতে চাই সেটি হচ্ছে যে আমরা বিভিন্ন আন্দোলন যেমন দেখছি এবং আন্দোলনের পরে সরকারের পক্ষ থেকে একটি বলা হচ্ছে যে গত 15 বছরের পুঞ্জীবিত ক্ষোভের একটি বহিঃপ্রকাশ। আবার ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকতে দেখা যাচ্ছে কখনো আনসার হয়ে ফিরে আসে, কখনো প্যাডেল হয়ে ফিরে আসে, কখনো ব্যাটারি চালিত হয়ে ফিরে আসে। এরকমভাবেও এক ধরনের ট্যাগ দেওয়া হয়। আসলে এই সংকটগুলো, এই সরকার যেহেতু এটি লং টার্মের সরকার না, এই সংকটগুলো কতটুকু তাদের পক্ষে মানে গোছানো সম্ভব বা আদৌ সম্ভব কিনা, মানে যদি রাজনৈতিক দলগুলোর সমর্থন বা সহযোগিতা না থাকে, বিশেষ করে বিএনপির মতো বড় দলের? এখানে বেশ কয়েকটি বিষয় জড়িত। এক হচ্ছে ডে 1 থেকে আপনার প্রায়োরিটি সেট করে ফেলা দরকার ছিল এই সরকারের। এই সরকারকে মাথায় রাখতে হবে যে আকাশচুম্বী আশা আকাঙ্ক্ষা নিয়ে সরকারকে বসানো হয়েছে, একই সঙ্গে সরকারকে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। চ্যালেঞ্জটা দুই মুখী। একটা মুখ হচ্ছে পতিত যে স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়েছে তারা কিন্তু ষড়যন্ত্র করতেই থাকবে। 1991 সালে শেখ হাসিনা বলেছিল এই সরকারকে একদিনও শান্তিতে থাকতে দেব না, এবং তিনি একদিনও শান্তিতে বিএনপি সরকারকে থাকতে দেয় নাই। সো এইবারও কিন্তু তার রাগ, তার ক্ষোভ, তার জেদ আমরা কিন্তু টেলিফোন যে কনভারসেশনগুলো লিখ আমরা বুঝি। সো তাদের পতিত স্বৈরাচারের একটা ষড়যন্ত্র অব্যাহত থাকবে এবং সেই সঙ্গে একটা ভেঙে পড়া সিস্টেম
এই সরকার পেয়েছে। সো এই সিস্টেমের মধ্যে এই সরকারকে কাজ করতে হবে। সো তারা যদি তাদের প্রায়োরিটি বা চেকলিস্টটা ছোট রাখতো, তাহলে আমার মনে হয় তারা সাধারণ মানুষের ডে টু ডে লাইফের যে সমস্যাগুলো সেগুলো আরেকটু বেটার হ্যান্ডেল করতে পারতো। এক হচ্ছে মূল্যস্ফীতি, এটা এই সরকার হ্যান্ডেল করতে পারছে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি হ্যান্ডেল করতে পারছে না। ডে টু ডে লাইফের আমাদের যে ভোগান্তি হচ্ছে, ট্রাফিকে ঘন্টা পর ঘন্টা, কারণ প্রতিদিনই কোনো না কোনো আন্দোলন বিক্ষোভ হচ্ছে, রাস্তা বন্ধ আজকেও হচ্ছে একই অবস্থা প্রতিদিন। এবং আমি যেহেতু এলিফ্যান্ট রোডে থাকি, বিশ্বাস করেন আমার এলাকার রাস্তা বন্ধই থাকে মোরলেস এভরিডে, কোনো না কোনো সমস্যা শাহবাগে হয়। সো এই যদি চলতে থাকে, এই সরকার কিন্তু রান করতে পারবে না। যেই সরকারের জনসমর্থন শুরুতে ছিল 90%-এর ঘরে, সেটা কিন্তু এখন 60-59-এর পর্যায়ে নেমে এসছে। সো ডে টু ডে লাইফে যদি মানুষকে কিছুটা স্বস্তি দিতে না পারে এই সরকার, বড় বড় সংস্কারের কথা বলে সরকার কিন্তু মানুষকে ভোলাতে পারবে না। সুতরাং আমার মনে হয় তাদের একেবারে আশু পদক্ষেপ কি কি নেওয়া উচিত, জনজীবনে প্রতিদিনের ডেইলি লাইফে স্বস্তি ফেরানোর জন্য কি পদক্ষেপ তারা নেবে, এগুলো তাদের প্রায়োরিটি লিস্টের প্রথমে থাকা উচিত। আরেকটা ব্যাপারে একটু খোলামেলায় জানতে চাই, সময় যত যাচ্ছে বিএনপির সাথে সরকারের দূরত্ব কি বাড়ছে, নাকি এটা বার্গেনিং করা হচ্ছে রাজনীতির ভাষায় বলবো? আপনি তো সশস্ত্র বাহিনী দিবসে দেখেছেন, হ্যাঁ, একদম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সেই পদ্মা সেতু দুইজনকেই দেখেছি এবং ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তারা আলাপ আলোচনা করেছেন, এবং দুজনকে আমার কাছে অত্যন্ত হাসি খুশি এবং কর্ডিয়াল মনে হয়েছে। সো দূরত্ব আছে বলে আমি মনে করি না। এবং বিএনপি প্রথম থেকে একটা কথা বলেছে, এই সরকারটি আমাদেরই সরকার, 17 কোটি মানুষের সরকার, এই সরকারকে সফল হতেই হবে। সো আমরা চাই এই সরকার সফল হোক, কারণ এই সরকার সফল হলেই আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশে পা রাখতে পারবো। আর এই সরকার যদি ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশ যে অন্ধকারের মধ্যে পড়বে, সেই অন্ধকার থেকে টেনে তুলতে আসলে কয়েক যুগ সময় লাগবে।